দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম বাংলা ব্যাকরণের পাঠ নিয়ে। বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো সমাস, যেটা ক্লাস দশম শ্রেণীর পাঠ্য রয়েছে তোমাদের। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই দেখো। এর পাশাপাশি বাংলা সমাস, যে কোনো চাকরির পরীক্ষায়ও বাংলা সমাস থেকে প্রশ্ন হয়, তাই সবাই ভিডিওটি অবশ্যই দেখবে গুরুত্ব সহকারে। সমাস সংক্রান্ত যে তথ্যগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করব, এর পরবর্তী ভিডিওগুলোতে দুটো দুটো করে সমাস আলোচনা করব। চলো দেখে নাও ভিডিওটি। সমাস জানা, সমাস যে কোনো সমাস সম্পর্কে আলোচনা করার আগে সমাস জিনিসটা কি এটা আগে জানতে হবে। প্রথমে দেখো সমাস সংজ্ঞা কী দেওয়া আছে। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে তাকে সমাস বলে। তাহলে সমাস হতে গেলে কি হবে? আগে দুটো পদ লাগবে, দুটো পদ পরস্পর অর্থ সম্বন্ধ, দুটোর মধ্যে অর্থ সম্বন্ধ থাকতে হবে। অর্থ সম্বন্ধযুক্ত দুটি পদ যখন এক পদে পরিণত হবে তখন সেটাকে কি বলবে? সমাস। আর সমাস শব্দের অর্থ সংক্ষেপ। এই যে বাংলা ব্যাকরণের যে সমাস রয়েছে, সমাসের গুরুত্বটা কি? সমাস কোনো একটা বড় জিনিসকে ছোট করে সংক্ষেপে প্রকাশ করার জন্য সমাসের ব্যবহার করা হয়। তাহলে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ। সমাস সংক্রান্ত পরিভাষা, তারপর দেখে নাও সমাস সংক্রান্ত পরিভাষা। সমাস শিখতে গেলে কয়েকটা জিনিস সম্পর্কে অবশ্যই ধারণা থাকা প্রয়োজন। এই জিনিসগুলো এখানে তুলে দেওয়া আছে, দেখো কি। প্রথমে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে এটা জানতে হবে। সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি? সমাসবদ্ধ পদটি কি? এই যে পদটা রয়েছে, সমাসবদ্ধ যে পদটা রয়েছে, তাকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্যটি পাওয়া যায় তাকে বলবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন একটা উদাহরণ এখানে রেখেছি, দেখো। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। এই যে পঙ্কজ নামক পদটিকে ভাঙলে আমরা কি পাবো? পঙ্কে জন্মে যা। পঙ্ক কথার অর্থ কাদায়, কাদায় যা জন্মগ্রহণ করে তাকে বলছে পঙ্কজ। এখানে পদ্মফুলের কথা বলা হয়েছে। এই যে পঙ্কে জন্মে যা, এত বড় না বলে আমরা সংক্ষেপে কি বলছি? পঙ্কজ। এই যে পঙ্কজ, এরই নাম হলো সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। সংক্ষেপে সুন্দর করে বলার উদ্দেশ্যকেই বলা হচ্ছে সমাস। তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি? ব্যাস বাক্যের অপর নাম কি? পরীক্ষায় অনেক সময় আসে ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? অনেক সময় দেখা যায় যে সংজ্ঞাটা তুলে দেওয়া হয়েছে, এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, এটাকে কি বলে। তারপরে সমস্যমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত একটি পদকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ কি? ব্যাস বাক্যে দেখা যাবে যে কয়টি পদ থাকে? দুটো পদ। দুটো পদ, ন্যূনতম সমাস হতে গেলে দুটো পদের প্রয়োজন থাকে। এই যে দুটো পদ রয়েছে, এই দুটো পদের একটিকে আলাদা আলাদাভাবে কি বলছে? সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কি? ব্যাস বাক্যের অন্তর্গত দুটি পদকে আলাদা আলাদাভাবে কি বলা হয়? সমস্যমান পদ। যেমন একটি উদাহরণ দেওয়া আছে, দেখো। পথে চলা, পথ চলা। এই যে পথে আর চলা, এই দুটোই হলো সমস্যমান পদ। পথেকে আলাদা করে বলবে সমস্যমান পদ, চলাকেও আলাদা করে বলা হবে সমস্যমান পদ। যখন পথ চলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে সমাসবদ্ধ পদ। পরের কি আছে দেখো, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে? দুই বা তার বেশি পদ মিলে যে পদ গঠিত হয় তাকে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ বলে। এই যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলছে? দুই বা তার বেশি পদ মিলে যখন এক পদে পরিণত হয় তখন তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদই আসলে হলো সমাস। সমাস কি? সমস্ত পদ আর সমাসবদ্ধ পদের অপর নাম হলো সমাস। তারপরে যেমন পথে ও চলা মিলে পথ চলা। এই পথ চলাকে কি বলবো? পথ চলা। দুটি পদ একসঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তারপরে কি আছে দেওয়া, দেখো। পূর্বপদ ও পরপদ। ব্যাস বাক্যের প্রথম পদটিকে পূর্বপদ ও পরের পদটিকে পরপদ বলে। পূর্বপদ আর পরপদ কি? মনে রাখবে, ব্যাস বাক্যে যে দুটি পদ থাকবে তার পূর্বপদটাকে বলা হবে পূর্বপদ এবং পরের যে পদটা থাকবে তাকে বলা হবে পরপদ। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, পথে চলা। এই যে পথে আর চলা,
এই দুটোর মধ্যে পথে শব্দটা প্রথমে আছে, তাই এটাকে বলবে পূর্বপদ। চলা শব্দটি পরে আছে, তাই এটাকে বলবে পরপদ। আশা করি বুঝতে পারলে। সমাস শিখতে গেলে এ কয়টা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কি কি? প্রথমে দেওয়া আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে এটা মনে রাখতে হবে। তারপর সমস্যমান পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, আর পূর্বপদ পরপদ। এই চারটা বিষয় অবশ্যই মাথায় রাখো সমাস যদি শিখতে চাও। তারপরে দেখো সমাস, সমাসের শ্রেণী বিভাগ। বর্তমানে সমাসকে 9 ভাগে ভাগ করা হয়ে থাকে। এই যে সংস্কৃত সমাসের 4 ভাগ রয়েছে, তার পাশাপাশি বাংলা সমাজকে কি বর্তমানে 9 ভাগে ভাগ করা হচ্ছে। আগে বাংলা সমাজকে 6 ভাগে ভাগ করা হতো। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সমাজকে কয় ভাগে ভাগ করা হয়, অবশ্যই 9 ভাগে লিখবে। কি কি 9টা ভাগের নাম? প্রথমে আছে দ্বন্দ্ব সমাস, তারপরে কর্মধারয়, তারপরে তৎপুরুষ সমাস, বহুব্রী সমাস, দ্বিগু সমাস, বাক্যাশ্রয়ী, অব্যয়ীভাব, নিত্য আর অলপ। এটা হলো সমাসের শ্রেণীবিভাগ। তাহলে সমাসকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 9 ভাগে। কি কি? দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রী, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য, অলপ আর বাক্যাশ্রয়ী। তারপরে অর্থ প্রাধান্য। কোন সমাসের কোনটা পদের, কোন পদের পূর্বপদ আর পরপদ দুটি পদ থাকে সমাসের, কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? দেখো পূর্বপদ, অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসে একমাত্র অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য থাকে। অব্যয়ীভাব সমাস বলতে অব্যয় পদকে গুরুত্ব দেওয়া হবে। তারপরে পরপদ, পরপদের অর্থ প্রাধান্য থাকছে কয়টা সমাসে? 3টে সমাসে। কি কি? কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু। এই 3টে সমাসই একটু কঠিন মনে হবে। এই 3টে সমাসের ক্ষেত্রে কি পরপদের অর্থ প্রাধান্য পায়, পূর্বের পদটি নয়, পরের পদকে গুরুত্ব দেওয়া হয়। পরের পদের যে অর্থ সেটাকেই প্রধান হিসেবে প্রতীয়মান করা হয়, গুরুত্ব দেওয়া হয়। তারপরে উভয় পদ, উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাস। যেমন যদি বলি পিতা ও মাতা, পিতা মাতা বললে কি শুধু পিতাকে বোঝায়? না, শুধু মাতাকে বোঝায় না, পিতা মাতা উভয়কে বোঝাচ্ছে। দ্বন্দ্ব কথার অর্থ হলো ঝগড়া, কিন্তু এই সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব কথার অর্থ হলো মিলন, পূর্বপদ আর পরপদের মিলন। এই পূর্বপদ পরপদ পিতা মাতা বললে পিতা ও মাতা উভয়কে বোঝায়, মানে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে। তারপরে অন্য পদ, বহুব্রী সমাস। এই বহুব্রী সমাসের ক্ষেত্রে বাংলা সমাসে একমাত্র বহুব্রী সমাসের ক্ষেত্রে অন্য একটি পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। যদি আমি বলি, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই, দশানন। দশানন বলতে এই যে দশানন, এটা ব্যাস বাক্য করলে হবে 10 আনন আনন যার। 10 আনন যার। 10 মানে একটা সংখ্যা, আনন মানে মাথা, যার। তাহলে এই দশানন কথাটা যদি বলি তাহলে কি বোঝায়? 10টা মাথা রয়েছে যার। কাকে বুঝি আমরা? দশানন কথাটা বলার সঙ্গে সঙ্গে আমরা রাবণকে বুঝি। তাই 10ও বোঝাচ্ছে না, মাথাও বোঝাচ্ছে না, তৃতীয় একটা পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তৃতীয় একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই দশাননটা হলো বহুব্রী সমাস। বহুব্রী সমাসে কি হয়? অন্য পদের অর্থ প্রাধান্য থাকে। তাহলে সমাস শিখতে গেলে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় এটা অবশ্যই তোমাদের জানতে হবে। তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কোন সমাসে? অব্যয়ীভাব সমাস। তারপর পরপদের কর্মধারয়, তৎপুরুষ আর দ্বিগু। উভয় পদের দ্বন্দ্ব সমাস। অন্য পদের বহুব্রী সমাস। এই কয়টা অবশ্যই মনে রাখো। তোমরা ভিডিওটি যারা দেখছো তারা আমাদের দ্য ডিজিটাল এডুকেয়ার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে কোনো দুটো সমাস সম্পর্কে আলোচনা করব। তারপরে প্রতিটি সমাসের আমি দুটো করে সমাস এক জায়গায় করে একটা করে ছোট ছোট ভিডিও করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো দেখলে আশা করি সমাস সম্পর্কে তোমাদের যে ভয়টা কেটে যাবে, সমাসটা তোমরা ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে। ধন্যবাদ।